হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যেই এবার সামনে এসেছে চাঞ্চল্যকর এক খবর। আকাশ থেকে হঠাৎ উধাও হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি E-3G সেন্ট্রি উড়োজাহাজকে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্ন, ইরান কি সত্যি মার্কিন এই গুরুত্বপূর্ণ সামরিক বিমানটি ভূপাতিত করেছে? ঘটনার শুরু শুক্রবার। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24 একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় একটি মার্কিন E-3G সেন্ট্রি বিমান হরমুজ প্রণালীর কাছাকাছি আকাশে অবস্থান করছিল। বিমানটি প্রায় 19,000 ফুট উচ্চতায় উড়ছিল। এরপর বিমানটি জরুরি সংকেত হিসেবে 7,700 কোড পাঠায়। কিছুক্ষণ পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে দাবি করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধারণা করতে শুরু করেন ইরানের কোনো ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো বিমানটিকে লক্ষ্যবস্তু করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত বিমানটি ইরানের হামলায় ভূপাতিত হয়েছে এমন কোনো স্বাধীন বা সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এমনকি মার্কিন সেন্ট্রাল কমান্ডো E-3G বিমানটি ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তাহলে E-3G সেন্ট্রি আসলে কতটা গুরুত্বপূর্ণ? এটি সাধারণ কোনো যুদ্ধ বিমান নয়। E-3G মূলত একটি AWACS অর্থাৎ আকাশে থাকা এক ধরনের উড়ন্ত রাডার ও কমান্ড সেন্টার। বিশাল রাডারের মাধ্যমে এটি অনেক দূর থেকে বিমান ও অন্যান্য আকাশযান শনাক্ত করতে পারে এবং যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে। অর্থাৎ এমন একটি বিমান হারিয়ে গেলে শুধু একটি উড়োজাহাজ হারানো নয়, বরং একটি বড় ধরনের কমান্ড ও নজরদারির সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই ঘটনায় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানটি নিখোঁজ হওয়ার তথ্য ছড়িয়ে পড়লেও সেটি আসলে কোথায় গেছে বা জরুরি সংকেত পাঠানোর কি ছিল, এসবের কোনো চূড়ান্ত ব্যাখ্যা এখনও সামনে আসেনি। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আগ্রহী হলেও এখনও সঠিক চুক্তির জন্য প্রস্তুত নয়। একই সঙ্গে তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী ও আশেপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। ফলে একদিকে যখন কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে হরমুজের আকাশে একটি মার্কিন সামরিক বিমানের রাডার থেকে অদৃশ্য হওয়ার খবর পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হলো, বিমানটি উধাও হওয়ার খবর সত্য হলেও ইরান সেটিকে গুলি করে ভূপাতিত করেছে এই দাবি এখনও প্রমাণিত নয়। আর যদি শেষ পর্যন্ত সত্যি প্রমাণ হয় যে ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন E-3G সেন্ট্রিকে লক্ষ্যবস্তু করেছে, তাহলে হরমুজ প্রণালী ঘিরে চলমান সংঘাত নতুন মাত্রা পেতে পারে। আমেরিকার মরুভূমির মাঝখানে এমন একটি জায়গা আছে যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই। জায়গাটির নাম এরিয়া 51। নেভাডা মরুভূমির দুর্গম এলাকায় অবস্থিত এই সামরিক স্থাপনাকে ঘিরে কয়েক দশক ধরে তৈরি হয়েছে অসংখ্য রহস্য আর ষড়যন্ত্রের গল্প। কিন্তু আসলে এরিয়া 51-এর ভেতরে কি হয়? জানা যায় এটি নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের অংশ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এখানে অত্যাধুনিক ও গোপন সামরিক বিমান প্রযুক্তি পরীক্ষা করেছে। 1955 সাল থেকে এই এলাকার সঙ্গে যুক্ত ছিল U-2 গুপ্তচর বিমান। পরবর্তীতে আরও উন্নত ও গোপন বিমান প্রযুক্তি পরীক্ষার সঙ্গেও এরিয়া 51-এর নাম জড়িয়ে যায়। এমনকি A-12 অক্সকার্ড, D-21 ব্ল্যাকবার্ড এবং F-117 নাইট হোকের মতো অত্যাধুনিক বিমান প্রযুক্তি পরীক্ষার ইতিহাসও এই এলাকার সঙ্গে সম্পর্কিত। আর এখান থেকে শুরু হয় রহস্যের। এরিয়া 51-এর নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আশেপাশে রয়েছে নজরদারি ব্যবস্থা এবং সতর্কবার্তা। ফলে প্রশ্ন উঠেছে, যদি এখানে শুধু বিমান পরীক্ষা হয় তাহলে এত গোপনীয়তা কেন? এই প্রশ্ন খুঁজতে গিয়ে জন্ম নেয় নানা ষড়যন্ত্র তত্ত্ব। সবচেয়ে জনপ্রিয় দাবি, এরিয়া 51-এ নাকি এলিয়েন রয়েছে। কেউ দাবি করেছেন সেখানে ভিন গ্রহের মহাকাশ যান রাখা আছে, আবার কেউ বলছেন অজ্ঞাত কোনো মহাকাশ যান থেকে প্রযুক্তি উদ্ধার করে যুক্তরাষ্ট্র সেখানে গবেষণা করছে। এমন দাবির সঙ্গে সবচেয়ে বেশি আলোচিত নাম বব লাজার। তিনি দাবি করেছেন এরিয়া 51 এলাকায় ভিন গ্রহের প্রযুক্তি নিয়ে গোপন গবেষণা চলছে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দাবিগুলোর পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। আরেকটি চাঞ্চল্যকর ষড়যন্ত্র তত্ত্ব হলো মানুষ আদৌ চাঁদে যায়নি। এই তত্ত্বের সমর্থকেরা দাবি করেন 1969 সালে নীল আর্মস্ট্রং ও বাজ আলড্রিনের চাঁদে যাওয়ার দৃশ্য নাকি এরিয়া 51 এলাকায় তৈরি করা হয়েছিল, কিন্তু এটিও প্রমাণিত সত্য নয়। অ্যাপোলো মিশন, চন্দ্রপৃষ্ঠ থেকে আনা নমুনা এবং পরবর্তী বহু বৈজ্ঞানিক পর্যবেক্ষণ চাঁদে মানুষের অবতরণের পক্ষে ব্যাপক প্রমাণ দিয়েছে। তাহলে এরিয়া 51-এর আসল রহস্য কোথায়? সম্ভবত রহস্যের সবচেয়ে বড় অংশ এলিয়ান নয়, সামরিক প্রযুক্তিতে। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের জন্য নতুন যুদ্ধ বিমান, নজরদারি প্রযুক্তি কিংবা গোপন সামরিক ব্যবস্থা পরীক্ষার জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী দেশগুলোর হাতে চলে যাওয়া ঠেকাতেই এমন গোপনীয়তা স্বাভাবিক। তবুও প্রশ্ন থেকে যায়, এরিয়া 51-এর ভেতরে আজ কী ধরনের প্রযুক্তি পরীক্ষা হচ্ছে? সেটি কি পুরোপুরি বিশ্বকে জানানো হয়? হয়তো এলিয়েন নেই, হয়তো চাঁদের ভিডিও এখানে তৈরি হয়নি। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এরিয়া 51-এর সবচেয়ে বড় রহস্য সম্ভবত এমন কিছু সামরিক প্রযুক্তি যেগুলো সম্পর্কে আমেরিকা আজও প্রকাশ্যে কিছু বলতে চায় না। আর সে অন্ধকারের কারণেই বিশ্বের অন্যতম রহস্যময় স্থান হিসেবে আজও মানুষের কৌতূহলের কেন্দ্রে রয়েছে এরিয়া 51। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ একসময় পৌঁছে যায় প্রায় $500 বিলিয়ন। কিন্তু প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ নিয়ে তিনি আসলে কি করেন? কোথায় খরচ করেন এই বিশাল সম্পদ? মজার বিষয় হলো, ইলন মাস্ক নিজেই দাবি করেছেন তার জীবনযাপন সাধারণ মানুষের মতো বিলাসবহুল নয়। 2021 সালে তিনি জানিয়েছিলেন টেক্সাসে তার যে বাড়িতে তিনি থাকেন সেটির দাম প্রায় $50,000। এমনকি একসময় তিনি বলেছিলেন বিভিন্ন শহরে গেলে বন্ধুদের বাড়িতেও থাকেন। অর্থাৎ পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হয়েও প্রাসাদ বা বিলাসবহুল বাড়ির পেছনে তিনি নিয়মিত বিপুল অর্থ খরচ করেন না। তবে বাড়ির ক্ষেত্রে সাদামাটা হলেও গাড়ির প্রতি ইলন মাস্কের আগ্রহ একেবারেই আলাদা। তার সংগ্রহে রয়েছে বিখ্যাত ফোর্ড মডেল টি, 1967 সালে জাগুয়ার ই টাইপ এবং 1997 সালে ম্যাকলারেন F1। তবে সবচেয়ে আলোচিত গাড়িগুলোর একটি হলো 1967 সালের লোটাস এসপেরিট। জেমস বন্ডের সিনেমায় এই গাড়িটিকে পানির নিচে চলতে সক্ষম সাবমেরিন হিসেবে দেখানো হয়েছিল। 2013 সালে প্রায় $10 লাখ দিয়ে গাড়িটি কিনেছিলেন ইলন মাস্ক। তার ইচ্ছে ছিল সিনেমার সেই বৈশিষ্ট্যকে বাস্তবে রূপ দেওয়ার। আরেকটি বড় খরচের জায়গা হলো ব্যক্তিগত বিমান। মাস্কের একাধিক ব্যক্তিগত জেট রয়েছে। তার বক্তব্য, টেসলা ও স্পেস এক্সের বিভিন্ন কাজে দ্রুত যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এবং বিদেশে যাতায়াত করতে হলে ব্যক্তিগত বিমান তার সময় বাঁচায়। তবে ইলন মাস্কের সবচেয়ে বড় অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর একটি ছিল টুইটার কেনা। 2022 সালে প্রায় $44 বিলিয়ন টুইটার কিনে নেন তিনি। পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় এক্স। এখন তার সম্পদ আরও বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে টেসলার নতুন পারিশ্রমিক প্যাকেজ নিয়ে। নির্দিষ্ট ব্যবসায়িক লক্ষ্য পূরণ করতে পারলে আগামী 10 বছরে মাস্কের টেসলার 400 মিলিয়নের বেশি অতিরিক্ত শেয়ার পেতে পারেন। কোম্পানির মূল্য অনেক বেড়ে গেলে সেই শেয়ারের সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে প্রায় $1 ট্রিলিয়ন পর্যন্ত। তবে মনে রাখতে হবে, এই $1 ট্রিলিয়ন সরাসরি নগদ অর্থ নয়, এটি মূলত টেসলার শেয়ারের সম্ভাব্য মূল্য। আর মাস্কের অর্থের আরেকটি দিক হলো দান ও জনহিতকর কার্যক্রম। বিভিন্ন দাতব্য সংস্থায় তিনি $1 বিলিয়ন শেয়ার দান করেছেন এবং আরও অনেক অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার দাতব্য কার্যক্রম নিয়েও সমালোচনা রয়েছে। সমালোচকদের অভিযোগ, মাস্কের ফাউন্ডেশনের কিছু অনুদান এমন প্রতিষ্ঠানে গেছে যেগুলোর সঙ্গে তার ব্যবসায়িক বা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। মাস্ক অবশ্য বিষয়টি অন্যভাবে দেখেন। তার মতে, মানবতার ভবিষ্যতের জন্য কাজ করাও এক ধরনের দান। টেসলা কাজ করছে বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে। স্পেস এক্সের লক্ষ্য মহাকাশে মানুষের ভবিষ্যৎ উপস্থিতি নিশ্চিত করা, আর নিউরালিঙ্ক কাজ করছে মানুষের মস্তিষ্ক ও প্রযুক্তি সংযোগ নিয়ে। অর্থাৎ ইলন মাস্কের বিপুল সম্পদ শুধু বিলাসবহুল জীবনযাপনের পেছনেই যাচ্ছে না, এর বড় একটি অংশ আবার ব্যবসা, প্রযুক্তি, মহাকাশ এবং ভবিষ্যতের নতুন ধারণায় বিনিয়োগ হচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়,
$500 বিলিয়ন মালিক একজন মানুষ কি সত্যিই সাধারণ জীবনযাপন করছেন, নাকি তার সম্পদের আসল বিলাসিতা বাড়ি গাড়িতে নয়, বরং এমন এক ব্যবসায়িক সাম্রাজ্য তৈরিতে যার প্রভাব ভবিষ্যতের পৃথিবীকেই বদলে দিতে পারে? দর্শক, একজন মানুষ যদি একদিন 2 দিন নয়, টানা 45 বছর ধরে একটি হাত মাথার উপরে তুলে রাখেন, তাহলে বিষয়টি শুনতেই অবিশ্বাস্য মনে হবে। কিন্তু ভারতের সাধু অমর ভারতীকে ঘিরে এমনই এক ব্যতিক্রমী ঘটনার সামনে এসেছে। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি তার ডান হাতটি মাথার উপর তুলে রেখেছেন, আর এত বছর একই অবস্থায় থাকার কারণে হাতটি প্রায় অচল হয়ে গেছে। অমর ভারতীয় এই অদ্ভুত সাধনার শুরু হয় বহু বছর আগে, তবে তখন তিনি ছিলেন আর 10 জন সাধারণ মানুষের মতোই। সংসার ছিল, স্ত্রী ও সন্তান ছিল, এমনকি তিনি ব্যাংকে চাকরিও করতেন। কিন্তু 1973 সালের দিকে হঠাৎ করেই জীবনে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন তিনি। চাকরি ও সংসার ছেড়ে আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন অমর ভারতী। এরপরই শুরু হয় তার এই কঠিন সাধনা। তিনি নিজের ডান হাতটি সবসময় উপরে তুলে রাখার সিদ্ধান্ত নেন। শুরুতে এই অবস্থায় থাকা তার জন্য ছিল অত্যন্ত কষ্টকর। দীর্ঘ সময় হাত উপরে রাখার কারণে প্রচণ্ড ব্যথা শুরু হয়। নিজের বক্তব্য অনুযায়ী প্রায় 2 বছর ধরে তাকে এই যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তবে ধীরে ধীরে হাতের স্বাভাবিক অনুভূতি কমে আসে। একসময় হাতের পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্ষমতাও ব্যাপকভাবে কমে যায়। বছরের পর বছর একই অবস্থায় থাকার কারণে তার হাতের গঠনেও পরিবর্তন আসে। এখন হাতটি কনুই থেকে বাঁকানো অবস্থায় উপরে উঠে আছে, স্বাভাবিকভাবে নিচে নামানোর ক্ষমতাও আর নেই বললেই চলে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে কোনো অঙ্গ দীর্ঘ সময় একই অবস্থায় রাখলে পেশি শক্ত হয়ে যেতে পারে এবং রক্ত সঞ্চালন ও স্নায়ু কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। ফলে দীর্ঘদিন পর সেই অঙ্গকে আগের অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তবে অমর ভারতী এই কষ্টকে নিজের সাধনার অংশ হিসেবেই দেখেন। তার দাবি, এই সাধনার মাধ্যমে তিনি মানুষের শান্তি, ভালোবাসা এবং সম্প্রীতির জন্য প্রার্থনা করেছেন। মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষ কমুক, এটাই তার অন্যতম উদ্দেশ্য বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত বছর ধরে একটি হাত উপরে রাখার পরেও তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তার হাতই পরিচয়ের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। একসময় যে মানুষটি সাধারণ চাকরি করতেন, সংসার করতেন, সন্তানদের নিয়ে জীবন কাটাতেন, আজ তিনি পরিচিত হয়েছেন তার এই ব্যতিক্রমী সাধনার কারণে। তবে এই ঘটনাকে কেউ ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিতে দেখছেন, আবার কেউ মানুষের শরীরের অসাধারণ সহনশীলতার উদাহরণ হিসেবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যায় দীর্ঘদিন একই অবস্থায় থাকার কারণেই শরীরে এমন স্থায়ী পরিবর্তন আসা সম্ভব। অমর ভারতীর ঘটনা তাই শুধু একটি অদ্ভুত গল্প নয়, এটি একই সঙ্গে বিশ্বাস, সংকল্প এবং মানুষের শরীর কতটা পরিবর্তিত হতে পারে তা নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে। 45 বছর ধরে হাত না নামানোর এই সিদ্ধান্ত অসাধারণ সাধনা, নাকি শরীরের সীমাকে পরীক্ষা করার এক বিরল উদাহরণ? দর্শক, জিনের নাম শুনলেই অনেকের মনে ভয় কাজ করে, কিন্তু আপনি কি জানেন ইসলামী বর্ণনায় এমন একটি সময়ের কথা এসেছে যখন মানুষ নয় বরং জিনরাই মানুষকে ভয় করত। বলা হয়, মানুষ যখন পাহাড় পর্বতে যাতায়াত করত তখন জিনরা তাদের দেখে দূরে সরে যেত। কিন্তু একসময় মানুষের আচরণ বদলে যায়। দূরবর্তী সফরে পাহাড়ি এলাকায় রাত কাটানোর সময় কিছু মানুষ জিনদের নেতার কাছে আশ্রয় চাইতে শুরু করে। তখন জিনেরা বুঝতে পারে মানুষ তাদের ভয় করছে, আর এখান থেকেই তাদের সাহস বাড়তে থাকে। পবিত্র কোরআনে সূরা জিনে আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ কিছু জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার আরও বাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে জিনের কাছে আশ্রয় চাইতে শুরু করলো, তখন সেই ভয় ও নির্ভরতার সুযোগ নিয়ে জিনদের প্রভাব আরও বেড়ে গেল। এমন ব্যাখ্যা করেছেন কয়েকজন মুফাসসির। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ইসলামের দৃষ্টিতে সব জিন খারাপ নয়। কোরআনে জিনদের এমন একটি দলের কথা এসেছে যারা কোরআন শুনে ঈমান এনেছিল এবং আল্লাহর আনুগত্যের পথে ফিরে গিয়েছিল। অন্যদিকে জিনদের মধ্যে অবিশ্বাসী ও অবাধ্য দলও রয়েছে। মানুষের মতো তাদের মধ্যেও ভালো মন্দের পার্থক্য রয়েছে। সমস্যা তৈরি হয় তখন যখন মানুষ আল্লাহর পরিবর্তে জিন, শয়তান বা কোনো অদৃশ্য শক্তির উপর নির্ভর করতে শুরু করে। কোরআনে বলা হয়েছে,
মানুষ যখন জিনদের আশ্রয় নিত তখন তারা মানুষের গুমরাহি আরও বাড়িয়ে দিত। আর এই সম্পর্ক শুধু ভয় দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ইতিহাস ও ধর্মীয় বর্ণনায় জিন শয়তানের সাহায্য নেওয়ার মাধ্যমে জাদু, গণনা কিংবা মানুষের ক্ষতি করানোর মতো নানা কর্মকাণ্ডের কথাও এসেছে। কেউ যদি মনে করে কোনো জিন বা অদৃশ্য শক্তি তার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে, ভবিষ্যৎ বলে দিতে পারে কিংবা আল্লাহর অনুমতি ছাড়া তার উপকার ক্ষতি করতে পারে, তাহলে সেটি ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। কোরআনে কিয়ামতের দিনে একটি ভয়ঙ্কর দৃশ্যের কথাও বলা হয়েছে। সেদিন আল্লাহ জিনদের উদ্দেশ্যে বলেন, তোমরা তো মানুষের অনেককে পথভ্রষ্ট করেছিলে। তখন তাদের অনুসরণকারী মানুষেরা স্বীকার করবে তারা একে অপরের মাধ্যমে লাভবান হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের জন্য নির্ধারিত হবে শাস্তি। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ইসলাম মানুষকে জিনকে ভয় করতে শেখায় না, বরং একমাত্র আল্লাহর উপর ভরসা করতে শেখায়। জিন বা শয়তানের অস্তিত্ব বিশ্বাস করা ইসলামের আকীদার অংশ হলেও তাদের কাছে সাহায্য চাওয়া, আশ্রয় চাওয়া কিংবা তাদের মাধ্যমে ভবিষ্যৎ জানার চেষ্টা করা থেকে সতর্ক করা হয়েছে। তাই গণক, তান্ত্রিক বা জাদুকরের কাছে গিয়ে নিজের ভবিষ্যৎ জানার চেষ্টা কিংবা অদৃশ্য শক্তির সাহায্যের সমস্যার সমাধান খোঁজা একজন মুসলিমের জন্য গুরুতর বিষয়। কারণ একজনের মুমিনের বিশ্বাস হলো আল্লাহর অনুমতি ছাড়া কোনো জিন, শয়তান বা অদৃশ্য শক্তি মানুষের প্রকৃত ক্ষতি করতে পারে না। তাই জিনের গল্প শুনে আতঙ্কিত হওয়ার চেয়ে নিজের ঈমান ও আমলকে শক্ত করা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সব ধরনের শয়তানির প্ররোচনা, কুসংস্কার এবং হারাম কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। আমিন।